ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো রেডমি 7-এর টাচ কীভাবে চেঞ্জ করে তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলটির টাচ আসলে ঠিকঠাকই কাজ করতেছে, মানে অল্প কিছু জায়গায় টাচটা কাজ করে না। তো আমরা আসলে দেখবো যে কোথায় কোথায় টাচটা কাজ করে না, টাচের প্রবলেমটা আইডেন্টিফাই করে আমরা টাচটা চেঞ্জ করার চেষ্টা করব। তারপরে দেখতেছেন যে এইখানটায় টাচটা কাজ করতেছে না, এই কারণে টাচটা চেঞ্জ করা দরকার। আপনারা দেখতেছেন এখানটায় কাজ করতেছে না, তো টাচ চেঞ্জ করার জন্য আমরা পাওয়ার অফ করে নিব। তারপরে দেখতে পাচ্ছেন যে পাওয়ার অফেও কাজ করতেছে না। তো চলুন কথা না বেরিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো টাচ চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে ব্যাকশেলটা খুলে নেওয়া প্রয়োজন। ব্যাকশেলটা খুলে নেওয়ার জন্য আমরা মোবাইলটি হিট স্টেশনের উপর 80°C তাপমাত্রায় কমপক্ষে 5 মিনিট রেখে দেব, যাতে ব্যাকশেলের আঠাগুলো নরম হয়ে যায় এবং ব্যাকশেলটা আমরা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সুন্দরভাবে খুলে আনতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হিট দেওয়া শেষ, কমপক্ষে 5 মিনিট আমরা হিট দিয়েছি। এখন ব্লেডের সাহায্যে ব্যাকশেলের এক পাশে একটু ফাঁকা করে নিব একটা কাঠ ঢুকিয়ে দেওয়ার জন্য। এরপরে একটা এক্সট্রা পেপারের সাহায্যে আমরা ব্যাকশেলটা খুলে নিব। তো আপনারা দেখতেই পারতেছেন কিভাবে আমরা আস্তে আস্তে করে ব্যাকশেলটা খুলে নিচ্ছি। ব্যাকশেলটা খোলার সময় লক্ষ্য রাখতে হবে ব্যাকশেলের বা মোবাইলের যাতে কোনো ক্ষতি না হয়, আপোষে যাতে ব্যাকশেলটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুলে আসে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ফিঙ্গারের রিবন আছে, এইদিকে খেয়াল রাখতে হবে যে ফিঙ্গারের রিবনটা যেন ছিঁড়ে না যায়। এই সব কিছু খেয়াল রেখে খুব সুন্দরভাবে ব্যাকশেলটা খুলে আনতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের ব্যাকশেলটা আসলে খোলা শেষ এবং খুব সুন্দরভাবেই আমরা ব্যাকশেলটা খুলতে পেরেছি। ব্যাকশেলটা খুলে নেওয়ার পরে আমরা মোবাইলের সবগুলো স্ক্রু একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নিব, যাতে করে আমরা মাদারবোর্ড এবং রিঙ্গারটা আলাদা করে নিতে পারি ডিসপ্লে খোলার সুবিধার্থে। ডিসপ্লে খোলার জন্য আমাদের মাদারবোর্ডের উপরে যে চাপাটা বা আপার শেলটা আছে এটা খুলে নিতে হবে। এই কারণে আমরা সবগুলো স্ক্রু খুলে নিলাম। এরপরে হচ্ছে আমরা রিঙ্গারটাও খুলে নিব। রিঙ্গারটা না খুলে নিলে ডিসপ্লের রিবনটা বের হবে না, এই কারণে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে সবগুলো স্ক্রু খুলে নিব। রিঙ্গারটা ওপেন করার জন্য আমরা রিঙ্গারটা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিঙ্গারটা খুলে নিচ্ছি। রিঙ্গারটা খোলা হয়ে গেলে এখন আমাদের ডিসপ্লেটা খোলার পালা। তো আমরা এখন ডিসপ্লেটা খোলার জন্য মোবাইলের বডিটাকে হিট স্টেশনের উপর আবারও 80°C তাপমাত্রায় কমপক্ষে 5 মিনিটের জন্য রেখে দিব। আমাদের ডিসপ্লে হিট দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটা ইন্ডিকেটরের সাহায্যে বা ব্লেডের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে ডিসপ্লের যে কোনো একটা অংশ একটু ফাঁকা করে নিব, যাতে একটা কার্ড আমরা অন্তত ঢুকাতে পারি। তারপরে মনে রাখবেন ডিসপ্লে খোলার জন্য অবশ্যই পাতলা থেকে যত পাতলা কার্ড সম্ভব আপনারা ব্যবহার করবেন। এখানে প্রায় পলিথিনের মধ্যে একটা পাতলা কার্ড আমি ব্যবহার করেছি, বাট হিট একটু ভালো হওয়ার কারণেই খুব সহজেই ডিসপ্লেটা খুলে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো ডিসপ্লে থেকে টাচটা আলাদা করার জন্য ডিসপ্লের রিবনটা আমরা ডিসপ্লে থেকে আলাদা করে নিব, যাতে টাচটা কাটার সময় ডিসপ্লের রিবনে বা টাচের রিবনে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ডিসপ্লের রিবনে যদি একবার সমস্যা হয় তাহলে কিন্তু পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। তাই আলতোভাবে আমাদের ডিসপ্লের রিবনটা ডিসপ্লে থেকে ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে, যাতে আমাদের ডিসপ্লেটা কাটতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো
তো আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমি ডিসপ্লের রিবনটা ছাড়িয়ে নিয়েছি আমাদের কাটার সুবিধার্থে। এখন আমি টাচের রিবনটা ডিসপ্লে থেকে আলাদা করে নিব, যাতে আমি টাচ থেকে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আলাদা করতে পারি। টাচ থেকে ডিসপ্লেটা আলাদা করার পরে আবারও আমরা চলে যাব হিট স্টেশনের উপর। একইভাবে 80°C তাপমাত্রায় আমরা ডিসপ্লে থেকে টাচটা আলাদা করব। এখানে প্রথমে আমরা 2-3 মিনিট ডিসপ্লেটা রেখে দেব, যাতে ডিসপ্লেটা একটু গরম হয়, আঠাটা একটু নরম হয়। এরপরে ডিসপ্লে কাটা তারের সাহায্যে আমরা ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে কেটে বের করে আনবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ডিসপ্লেটা কেটে বের করে আনছি। তো আমাদের কাছে যদি এই ধরনের কোনো সমস্যার সমাধান আপনারা পেতে চান, তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের দিয়ে যদি আপনারা সার্ভিসিং করাতে চান, কোনো ধরনের কোনো টাচ পরিবর্তন বা গ্লাস চেঞ্জ বা ভাঙা গ্লাস পরিবর্তনের কোনো সার্ভিসিং যদি আমাদের দিয়ে করাতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশনের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, যার মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান জানতে পারবেন এবং আমাদের দিয়ে সমস্যার সমাধান করাতে পারবেন। যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন কিভাবে আলতো করে আমরা ডিসপ্লেটা ছাড়িয়ে নিচ্ছি। এমত অবস্থায় আপনাদের লক্ষ্য রাখতে হবে ডিসপ্লের কালার পেপারটা যাতে কেটে না যায়, তাহলে কিন্তু পরিশ্রম বেড়ে যাবে। তাই একটু লক্ষ্য রেখে সাবধানে কাজটা করবেন, তাহলে আর কাজে কোনো অসুবিধা হবে না। তো ডিসপ্লে থেকে টাচটা আমরা ছাড়িয়ে নিয়েছি, এখন ডিসপ্লের উপরের আঠাটা আমরা পরিষ্কার করে নেব। আমাদের ডিসপ্লের উপরে আঠা পরিষ্কার করা শেষ। আমরা বাড়তি যে নোংরাটুকু রয়েছে এইটুকু বা যে কোনো ব্র্যান্ডের 530 যে স্প্রে আছে সেই স্প্রের সাহায্যে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আপনারা দেখতেই পারতেছেন আমরা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। ডিসপ্লেটা পরিষ্কার করা হয়ে গেলে ডিসপ্লের উপরে আমরা টাচটা বসিয়ে নিয়ে চেক করে নিব যে নতুন টাচটা আমরা লাগাবো সেই টাচে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো যেই টাচটা আমরা লাগাবো সেই টাচটা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে যে টাচে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। যদি টাচে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, তবেই আমরা টাচটা ডিসপ্লের সঙ্গে ওসিয়ে করতে পারবো। তো চলুন আমরা টাচটা চেক করে দেখে নিই টাচে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে টাচে আসলে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আমরা যেখানেই এই সিম্বলটা ঘোরাচ্ছি সেখান দিয়ে সিম্বলটা খুব সুন্দরভাবে যাওয়া আসা করতেছে। টাচ রেসপন্স যেখানে ছেড়ে দিবে সেখানে এই সিম্বলটাও আর ঘোরাঘুরি করবে না। তো আমরা চেকের মাধ্যমে বুঝতে পারতেছি যে আসলে টাচে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আপনারাও এইভাবে চেক করে নেবেন। একটা টাচ পরিবর্তনের সময় আসলে টাচটা চেক করে নেওয়া খুব প্রয়োজন যে টাচটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আপনি ওসিএ করলেন, ওসিএ করার পরে দেখা গেলো টাচটা কাজ করতেছে না, তাহলে কিন্তু পরিশ্রম বৃথা। যেহেতু আমাদের টাচটা ঠিকঠাক কাজ করতেছে, এখন পরবর্তী স্টেপে আমরা টাচটা ডিসপ্লের সঙ্গে ওসিএ করে নিব। ডিসপ্লের সঙ্গে টাচটা ওসিএ করে নেওয়ার জন্য আমরা ওসিএ পেপারটা ডিসপ্লের উপরে খুব সুন্দরভাবে লাগিয়ে দিব। ওসিএ পেপারটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে ওসিএ পেপারের নিচে যাতে কোনো বাবল না থাকে, তাহলে কিন্তু টাচ লাগানোর পরে ওই বাবলটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প হোক বেশি হোক সেই বাবলটা থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই আপনারা চেষ্টা করবেন ওসিএ পেপারটা মারার সময় খুব সুন্দরভাবে ওসিএ পেপারটা মারতে, যাতে ভেতরে কোনো বাবল না থাকে। এতে কিন্তু
খুব সুন্দর ওসিএ হয়, কোনো বাবল টাবল থাকে না। যদি আপনার ডলাটা ভালো হয় তাহলে কিন্তু ওসিএতে কোনো ধরনের কোনো বাবল থাকবে না। তো ওসিএ পেপার মারার পরে ওসিএ পেপারের যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আমরা ইন্ডিকেটরের সাহায্যে কেটে ফেলে দিব, যাতে পরবর্তীতে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এখন ডিসপ্লের উপরে টাচটা বসিয়ে দেওয়ার পালা। ডিসপ্লের উপরে টাচটা বসানোর জন্য আমাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে সতর্কতার সাহায্যে বসাতে হবে। এটা কিন্তু বসানো আসলে পারফেক্ট হওয়া খুবই দরকার। আপনার যদি ডিসপ্লের উপরে টাচটা বসাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডিসপ্লেটা বডির সঙ্গে আর ফিটিং হবে না। তাই আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন টাচটা যাতে ডিসপ্লের উপরে অ্যাকুরেটভাবে বসে, এতে করে পরবর্তীতে ডিসপ্লে ফিটিং বডির সঙ্গে ফিটিং দেওয়ার সময় আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধায় পড়তে হবে না। ডিসপ্লের সঙ্গে যদি টাচটা ভালো করে ফিটিং না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবারও কাটতে হবে, আবারও ঝামেলা পোহাতে হবে। তাই আবারও আমি বলছি যে খুব সময় নিয়ে ধৈর্য সহকারে আপনারা ডিসপ্লের উপর টাচটা বসাবেন বা গ্লাসটা বসাবেন, যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এখন ডিসপ্লেটা আমরা মেশিনের মধ্যে দিয়ে দিলাম একটা সম্পূর্ণ নতুন ডিসপ্লে তৈরি করার জন্য। তো চলুন আমরা দেখে নিই মেশিন কিভাবে একটা ডিসপ্লে তৈরি করে দেয় আমাদের। আপনারা দেখতেই পারতেছেন যে পুরাতন টাচ ফেলে দিয়ে আমরা নতুন একটা টাচ ডিসপ্লের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি, এবং তাও আবার সম্পূর্ণ নতুন একটা ডিসপ্লের মতো। তো নতুন ডিসপ্লেটা আমরা ফ্রেমের সঙ্গে বসিয়ে দিব। তার আগে ফ্রেমটা আমরা টুইজার দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে নতুন ডিসপ্লেটা ফ্রেমের মধ্যে খুব সুন্দরভাবে বসে যায়, কোথাও কোনো উঁচা নিচা না থাকে এবং বসাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। ডিসপ্লে বডির সঙ্গে বসাতে গেলে যদি বডি উঁচা নিচা থাকে বা কোনো ধরনের কোনো আঠা লেগে থাকে বা কোনো ধরনের কোনো নোংরা বডিতে লেগে থাকে, তাতে কিন্তু ডিসপ্লেটা বডিতে ঠিকমতো বসে না, বিভিন্ন ধরনের সমস্যা করে। তাই বডিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। এরপরে আমরা বডির উপরে চারপাশে কালো আঠা দিয়ে নিব, এবং আঠা দেওয়ার পরে অন্ততপক্ষে 2-3 মিনিট আঠাটা শুকিয়ে নিব, যাতে আমাদের ডিসপ্লেটা বডির উপর খুব সুন্দরভাবে বসে যায়। এখন ডিসপ্লেটা বডির সঙ্গে আমরা খুব সুন্দরভাবে বসিয়ে দিব। ডিসপ্লেটা এমনভাবে বডির সঙ্গে বসালে পরবর্তীতে আঠা শুকিয়ে যাওয়ার পর যদি আপনারা খুব সুন্দরভাবে ডিসপ্লেটা মুছে দেন, আঠাটা মুছে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে ধরার উপায় থাকে না যে আপনি ডিসপ্লেটা আসলে পরবর্তীতে চেঞ্জ করছেন কিনা বা চেঞ্জ করা হয়েছে কিনা, বা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে কিনা। এটা একদম নিখুঁত হয়, একদম সম্পূর্ণ সুন্দর হয়, মানে আসলে বোঝা যায় না যে কোনো ধরনের কোনো কাজ মোবাইলে করা হয়েছে কিনা। তো এভাবে আপনারা সুন্দরভাবে বডি পরিষ্কার করে ডিসপ্লে বসাবেন, তাহলে বোঝার উপায় থাকবে না যে আসলে ডিসপ্লেতে কোনো কাজ হয়েছে কিনা, এবং মোবাইলটা আসলেই সুন্দর থাকবে নতুনের মতোই। তো ডিসপ্লেটা বসিয়ে দেওয়ার পরে আমরা পেছনের রিঙ্গারটা বসাই দিব। এই কারণে রিঙ্গার বসিয়ে আমরা স্ক্রু ড্রাইভারের সঙ্গে এই যে স্ক্রু ড্রাইভারের সাহায্যে টাইট করে নিচ্ছি। মাদারবোর্ডের ওপরের যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুগুলো দিয়ে যেমনভাবে খুলে নিয়েছিলাম ঠিক তেমনভাবে আবারও লাগিয়ে নিব। তার আগে ফিঙ্গারের রিবনটা আমরা কানেক্টরের সঙ্গে জুড়ে দিলাম, এবং মাদারবোর্ডের উপরে যে চাপাটা বা আপাশেটা আছে সেটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুগুলো দিয়ে আমরা লাগিয়ে দিলাম। এই স্ক্রুগুলো লাগিয়ে দেওয়ার পরে আমাদের পরবর্তী বা শেষ স্টেপ হচ্ছে ব্যাকশেলটা লাগানো। তো ব্যাকশেলটা লাগানোর জন্য এখানে আমরা ব্যবহার করব সাদা আঠা। তো ব্যাকশেল লাগানোর জন্য ডিসপ্লে লাগানোর মতোই আমাদের পেছনের অংশটুকু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে।
যাতে করে ব্যাকশেলটা উঁচা নিচা না হয়ে থাকে এবং দেখতে খুব খারাপ না লাগে। যদি চারিপাশে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু ব্যাকশেলটা খুব সুন্দরভাবে বসে যাবে এবং বোঝা যাবে না যে ব্যাকশেলটা আসলে খোলা হয়েছিল। আপনারা এইভাবে পরিষ্কার করে উপরে ব্যাকশেলটা বসিয়ে দেখবেন যে ঠিকঠাক বসতেছে কিনা। যদি ঠিকঠাক বসে তাহলে অবশ্যই চারপাশে আঠা দিয়ে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। আর যদি আপনাদের মনে হয় যে না কোথাও উঁচা নিচা রয়েছে ওইখানে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, তাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং বোঝা যাবে না যে পেছনে ব্যাকশেলটা বসানো হয়েছে। তো ব্যাকশেলটা বসানোর জন্য এখানে আমরা পানি কালারের আঠা ব্যবহার করব এবং ফিঙ্গারের রিবনটা ফিঙ্গারে লাগিয়ে দিয়ে আমরা ব্যাকশেলটা পেছনে বসিয়ে দিব। তাহলে আমাদের রেডমি 7-এর টাচ ওসিএ করা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন রেডমি 7-এর টাচ যদি কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করে বা টাচ ফেটে গিয়ে থাকে তাহলে তা এই প্রসেসিংয়ের মাধ্যমে চেঞ্জ করা যায়। তো আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের উৎসাহ বাড়ানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো সার্ভিসিং ভিডিও নিয়ে। তো আপনারা যদি আমাদের দিয়ে সার্ভিসিং করাতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের সার্ভিসিং দিয়ে থাকি। আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে। আমাদের ফেসবুক পেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ওইখানে আপনারা মোবাইল নাম্বারের সাহায্যে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে চ্যাটিং করে যোগাযোগ করতে পারেন। আমরা সবভাবেই অ্যান্সার করে থাকি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন আফটারটেকের নতুন সার্ভিসিং ভিডিও।